প্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের আজকের 7 দিনে। আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন যে বরাবরের মতো প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা সরাসরি সম্প্রচার করি এই অনুষ্ঠানটি, এবং যেখানে আমরা সমসাময়িক দেশ রাজনীতি বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি এবং আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে কি, কারণ সংস্কার চলছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এবং সংস্কারের মূল জায়গায় আসলে একটা সুন্দর নতুন বাংলাদেশ আমরা করতে চাই, যেখানে রাজনীতির বাইরে আসলে কোনো কিছুই ভাবা যায় না। আপনি অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, সামাজিক জায়গা বলেন, সব জায়গায় আসলে রাজনীতি রয়েছে এবং রাজনৈতিক বিষয়গুলো রয়েছে। সেখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন একটা বড় অভিঘাত আমাদের জন্য। একটা দুষ্টু চক্রের মধ্যে রাজনীতি দুর্বৃত্তায়ন ঘটে থাকে। সেই জায়গা থেকে আসলে আমাদেরকে বের হতে হলে কি করণীয় এবং সেটা করা সম্ভব হবে কি, সেই প্রসঙ্গ নিয়েই আমরা কথা বলতে চাই আজকের আলোচনায়। শুরুতেই পরিচিত হয়ে নিয়ে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি রাজন ভাই। এবং আমাদের সাথে আরও অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল আজহার। নুরুল আজহার ভাই, আপনি শুনতে এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? জি, ধন্যবাদ। এবং আরও আমাদের সাথে রয়েছেন লেখক ও গবেষক ডক্টর আমানুর রহমান। আমান ভাই, আপনাকেও এই আয়োজনে স্বাগত। ধন্যবাদ। আমান ভাই, আপনাকে দিয়ে আমি কথা শুরু করতে চাই। যেহেতু আপনি লেখালেখি করেন, গবেষণা করেন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, এক ধরনের ভাবনার মধ্যে, এক ধরনের গবেষণার মধ্যে আপনাকে থাকতে হয়। আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নে সবসময় কথা বলে থাকি, কিন্তু এই মুহূর্তে এসে আমরা যে নতুন বাংলাদেশের পথে হাঁটা শুরু করেছি, বিশেষ করে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে 5ই আগস্ট যে ফ্যাসিস্ট সরকার দেশের ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে, তারপরের যে বাংলাদেশ, সেখানে সংস্কার একটা বড় ভূমিকা, বড় জায়গা তৈরি করবে। সেখানে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নকে কিভাবে আমরা আসলে রোধ করতে পারি, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি শুরুতেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নেক্সাস টেলিভিশনকে, আজকে যিনি সঞ্চালনা করছেন, এবং দুজন খুব বিজ্ঞ অতিথি রয়েছেন যারা একাধারে একজন আইনবিদ এবং রাজনীতিবিদ। তাদের প্রজ্ঞাকে আমি সম্মান জানাচ্ছি। আজকে যে প্রসঙ্গটি এসেছে বর্তমান প্রেক্ষাপটে খুবই সময় উপযোগী একটি প্রসঙ্গ। আমি রাজনীতি বিজ্ঞান একজন ছাত্র হিসেবে আমি বিষয়টাতে খুব আগ্রহ বোধ করছি কথা বলার জন্য। তো আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে একটি নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের এই 53 বছর আর স্বাধীনতা 53 বছর পরে। আমি আসলে বলতে চাই যে এরকম প্রেক্ষাপট কিন্তু বারবারই বাংলাদেশে তৈরি হয়েছে, বারবারই সুযোগ তৈরি হয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু আসলে আমরা মনে হয় আসলে মনে থাকে পারিনি। যেমন আমাদের 71, আমাদের 90, বা আমাদের 2001 বা 2008, আমরা কোনোটাই কিন্তু সেইভাবে আহ পেরেছি বলে আমার কাছে মনে হয় না। তো আপনার যে মূল প্রসঙ্গটি যে দুর্বৃত্তায়নটা, এই শব্দটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দুর্বৃত্ত বলতে আসলে আমরা কাদের বোঝাচ্ছি, এবং রাজনীতির সাথে এগুলোর সম্পর্কটা আসলে কি? দুর্বৃত্ত আসলে একটু সাধারণভাবে যদি আমরা বলি যে আসলে যে মানুষগুলো সজন নয়, যে মানুষগুলো অসৎ, যে মানুষগুলো চরিত্রবান নয়, যে মানুষগুলো আসলে ঠিক সমাজের সাথে যাদের সম্পর্ক নেই, সমাজের সাথে বৈরী সম্পর্ক, তাদেরকে আমরা আসলে দুর্বৃত্ত বলে থাকি। যারা আসলে মানুষের কোনো কল্যাণে আসে না, সোজা কথা একটু কল্যাণে আসে না, এই শব্দটি আসলে রাজনীতির ক্ষেত্রে আমরা প্রযোজ্য করতে পারি। যে আসলে আমাদের যে রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট যে তৈরি হয়েছে যেটি, এবং আমরা বিগত 53 বছর ধরে যাদেরকে দেখে আসছি, তারা আসলে কোথায় আছেন এবং বর্তমানে কারা আছেন, যদি আপ টু বটম দেখতে হবে এটাকে। শুধু পার্লামেন্ট তাকালে হবে না। আপনার শুধু পার্লামেন্ট নিয়ে আসলে একটি দেশের রাজনীতি নয়, জেলা লেভেল, উপজেলা লেভেল, বিভাগ লেভেল, যে বিভিন্ন লেভেলে আসলে রন্ধ্রে রন্ধ্রে এই দুর্বৃত্তরা আসলে ঢুকে গেছে রাজনীতির সাথে, আমাদের সেটা ভাবতে হবে। এখন যদি আমি কাউকে মেনশন করতে চাই না, আমি খুব স্পেসিফিক যদি প্রশ্ন করি আপনাকে, যে আপনি কতটা সম্ভাবনা দেখেন যে দুর্বৃত্তায়ন বন্ধ হবে বা কমে আসবে? এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে আমাদের রাজনীতিবিদদের।
আমাদের রাজনীতি যারা করেন, রাজনৈতিক দলগুলোকেই সব রাজ্যে এগিয়ে আসতে হবে। আমি আপনার কারণ কথা থেকে আপনি বলেছেন যে রাজনীতিবিদদেরই আসলে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। আমাদের সাথে আজকের আয়োজনে দুজন রাজনীতিবিদ আছেন, মানে সরাসরি আমার স্টুডিওতে রয়েছেন। রাজন ভাই, আপনাকে দিয়ে যদি বলি যে এই যে দুর্বৃত্তায়নের যে সংজ্ঞা দিলেন আমানুর রহমান আমান, তো সেইখান থেকে আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হলে রাজনীতিবিদদের একটা বড় ভূমিকা আছে। আসলে কি ধরনের ভূমিকা দলের মধ্যে চর্চা করা দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক রানা ভাই। আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন। আমি আজকে মূলত ওনাদের সাথে পরিচিত হলাম, খুবই ভালো লেগেছে আমার প্রিয় আলোচকের কথা শুনে। আমি আমার ভয়েসটা একটু লো হবে, সমস্যা এ নেই, আপনি বিষয়ে কথা বলতে পারেন। আপনি অসুস্থ ছিলেন, আপনাকে আমি নিয়ে এসেছি, দর্শককে জানিয়ে রাখি যে তারপরও আপনি এসেছেন, ধন্যবাদ সেজন্য। Thank you so much. যে প্রসঙ্গে ছিলাম, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এটি আমার কাছে অনেক বড় একটি বিষয় বলে আমি মনে করছি। বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরে, যিনি আমার প্রিয় লেখক এবং গবেষক গবেষক আমানুর আমান ভাই বলেছেন, তার কথার সূত্র ধরেই আমি বলতে চাই যে আমাদের স্বাধীনতার পরে এই দীর্ঘ সময় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারার একটি মূল কারণ হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাষ্ট্রীয় মদদই আমাদের দেশে সর্বপ্রথম শুরু হয়েছিল এবং স্বাধীনতার উত্তরকালে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন সময়ে যে সরকারগুলো বাংলাদেশের রাজনীতিতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন সরকারের থেকে এবং বিরোধী দলের থেকে। বিশেষ করে সর্বসময়ের সরকারে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মনোভাব, কর্মকাণ্ডটা বেশি পরিলক্ষিত হয়েছে বিভিন্ন সময়। আমি এখানে প্রশ্ন করতে চাই যে দুর্বৃত্তায়ন, মানে রাজনৈতিক দুর্বৃত্ত তৈরি হয় কেন? আপনি তো দীর্ঘ সময় একদম প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে রাজনীতির সাথে জড়িত ছিলেন। আসলে তৈরিটা কেন হয়? আপনার উপলব্ধিটা কি? একদম আপনার উপলব্ধির জায়গা থেকে জানতে চাই। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। সত্যিকার অর্থে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। রাজনীতি বিষয়বস্তুটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের মনে হবে বা বস্তুতপক্ষে রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য। সেখান থেকে রাজনীতিবিদরা বিভিন্ন সময়ে তাদের নিজেদের অবস্থানকে সুসংহত করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে যে সমস্ত জনগোষ্ঠী, আমি বলবো ডিরেইলড অথবা পথভ্রান্ত, এ ধরনের জনগোষ্ঠীকে তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে তাদের রাজনৈতিক চেয়ারকে পাকাপোক্ত করার জন্য, তাদের পথকে মসৃণ করার জন্য, সুসংহত করার জন্য, দীর্ঘ সময় ধরে রাখার জন্য যে কর্মকাণ্ডটি পরিচালনা করেন, সেখান থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয় বলে আমার ব্যক্তিগত উপলব্ধি। ওকে, আমরা আসবো। আমি একটু অ্যাডভোকেট নুরুল আজহার আপনার সাথে কথা বলতে চাই। আপনি দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টির একদম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সাথে ছিলেন উপদেষ্টা হিসেবে। এখনও বর্তমান যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান রয়েছে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং 90-এর পর থেকে দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টি দায়িত্বের বাইরে, ক্ষমতার বাইরে, আমরা ক্ষমতা বলি, ক্ষমতার বাইরে অবস্থান করছে, বিরোধী দল হিসেবে রয়েছেন। সেরকম একটা জায়গা থেকে আপনার কি মনে হয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের জন্য কত বড় ক্ষতি করছে, বিশেষ করে রাজনীতিবিদদের কি পরিমাণ ক্ষতি করছে? জি, ধন্যবাদ আপনাকে, নেক্সাস টিভির দর্শক এবং কলাকৌশল, তার সাথে আমার সাথে দুজন বিশিষ্ট আলোচক আছেন এবং আপনাকে ধন্যবাদ ও সালাম দিয়ে শুরু করতেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের প্রতিবন্ধকতা। আপনার কাছে যে প্রশ্নটা, সেটা রাজনৈতিক নেতৃত্বের কি ক্ষতি করে, রাজনৈতিক নেতাদের কি ক্ষতি করে এই দুর্বৃত্তায়নগুলো কারণে?
আপনার নেতৃত্ব তো সবকিছুতেই ক্ষতি, শুধু একটা না, প্রত্যেকটা জিনিস রাষ্ট্রের, জনগণের, বিশেষ করে জনগণের, রাষ্ট্রের প্রত্যেকটা সবচেয়ে বেশি নেতৃত্ব। আমরা কিন্তু গণতন্ত্রের কথা বলি, প্রত্যেকটা রাষ্ট্রে আমাদের জন্ম হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর, আমাদের জন্ম, বুঝতে হবে, মানে জানে আমাদের দেশটা। তখন থেকে যদি আমরা রাজনীতি ধরি, তাহলে আপনারা দেখতে হবে যে 1973 সালে প্রথম নির্বাচন যে ব্যবস্থা ছিল সেটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেইখানে রশিদ ইঞ্জিনিয়ার তার ভোটের বাক্স হেলিকপ্টার যোগে ঢাকা আনা হয়। এই যে এখান থেকে শুরু, তার পরবর্তী যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচনই তখন ত্রুটিপূর্ণ, এবং কোনো সমস্যা বা সেটার ভিতরে দুর্বৃত্তায়ন ঢুকানো হয়েছে। তো এইখান থেকে আপনি কি শিখবেন? যেমন মনে করেন, প্রতিটা রাজনীতিবিদ কিন্তু যখন বিরোধী দলে থাকে তখন গলা ফাটায়া, জীবন ফাটায়া শুরু করে যে আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি এইটা চাই জনগণের জন্য সেটা। যখনই সে ক্ষমতায় যায় তখন সে ক্ষমতা নাস্তরবান্দা হয়ে যায়। তখন সে কি করে? সংবিধানে বিভিন্ন ভাবে কাটা ছিঁড়া করে কিভাবে টিকে থাকা যায়। আপনি দেখবেন কোন একটা দলের, আমি নাম বলতে চাই না, বিচারপতিতে 59 বছর ছিল, উনি 4বার এটা সংশোধন করে 2 বছর করে বাড়ানে, উনি তত্ত্বাবধায়ক সরকারের জন্য উনার যেটাই আসলে উনি যেন সেই আবার পুনরায় ক্ষমতা আসতে পারে 67 বছর পর্যন্ত। তো এইগুলি তো এই তো মানুষের এবং জনগণের, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর আমরা কি চিন্তা করি একবারও? কোন রাষ্ট্র, যে রাজনৈতিক দল বা নেতা আছে বা আমলা আছে বা মন্ত্রী যারা আছেন, তারা দেশ পরিচালনা করে, তাদের ভিতরে কি নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ, দেশপ্রেম, জবাবদিহিতা বলতে কিছুই নাই? মুখে অনেক কিছু বলতে পারবে, আছে কি জানেন? প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, মুনাফিকি, তারপরে আছে পরশ্রী কাতরতা আর হীন মানসিকতা। এগুলি দিয়ে আজকে একটা আমাদের পুরা সমাজ ব্যবস্থাকে তারা উলট পালট করে দিয়েছে। আজকে দেখেন, পিছনে যদি বাদ দেন, এই 24, 18 বা 14, এই 3টা নির্বাচন দেখেন কি সাংঘর্ষিক, কি ধরনের একটা বিদেশি রাষ্ট্রগুলি পর্যন্ত করছে যে দিনে ভোট রাত্রে হয়, তাদের পর্যন্ত বিভিন্ন ভাবে ব্যঙ্গাত্মক ভাবে কথা বলা হচ্ছে। এর মতো জাপানের আপনার কথা থেকে একটা জিনিস চলে আসে যে গণতন্ত্রের কথা বলে প্রকৃত গণতন্ত্রের চর্চাটা আমাদের কম। আমি আমানুর আমান আপনার কাছে আসতে চাই এই মুহূর্তে যে প্রকৃত গণতন্ত্রের চর্চা আসলে কেন কম এখানে আমাদের মতো একটি দেশের, যেখানে গণতন্ত্রর চর্চা করলে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেতে পারি, সেখানে গণতন্ত্রের চর্চাটা কম হওয়ার মূল কারণটা কি দেখেন আপনি? শুধু কি ক্ষমতা যাওয়ার প্রবণতা? ধন্যবাদ। আমরা রাষ্ট্রবিজ্ঞানের বই উল্টে পাল্টে যেগুলো ছাত্রদের শেখায় বা আমরা শিখেছি, সেটি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন বা যতগুলো রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সবগুলোর পিছনে আসলে একটা পলিটিক্যাল পার্টির ক্ষমতায় যাওয়া, কোনো পলিটিক্যাল পার্টির ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা, এবং টিকে থাকতে যা কিছু করণীয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আসলে তাই করেছে। এবং তার জন্য আমরা গণতন্ত্রের স্বপ্ন যেটা দেখেছিলাম, আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন আমাদের জন্ম স্বাধীনতার পরে, তারপরে আমরা দেখছি যে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত রূপটি আসলে আমরা কখনোই পাইনি। এটির একমাত্রই কারণ আসলে আমাদের ক্ষমতার লিপ্সাটি অনেক বেশি কাজ করেছিল। জনকল্যাণ বা রাষ্ট্রের কল্যাণের থেকে আমাদের মনে হয় যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় টিকে থাকা আমাদের প্রধানতম উদ্দেশ্য হয়েছিল। আচ্ছা, এখানে এবং কি আপনার মনে হয় আমানুর আমান যে ক্ষমতা শব্দটিকে আসলে আমাদের রাজনীতিবিদদের মাথা থেকে বের হয়ে আসা উচিত বা নাগরিকদের মাথা থেকে বের হয়ে আসা উচিত, এটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এরকম ভাবে আসলে চিন্তা এবং কাজের মধ্যে আনা উচিত? এটি আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের বা দৃষ্টি থেকে আমি এটি দেখতে পাই খুব কম, একেবারেই এত অপ্রতুল যে এটিকে রাষ্ট্রবিজ্ঞানের পাতায় হয়তো কোনোদিন স্থানই পাবে না, যে আমাদের এই সদিচ্ছাটা কখনো কোনো দলের ছিল এরকম পাবে না। তো তারপরেও আমি যেটা বলতে চাই যে আমাদের রাজনীতিবিদদের হাত ধরেই এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের রাজনীতিবিদদের হাত ধরেই এই দেশের উন্নয়ন ঘটেছে, কিন্তু তাদের মধ্যে ক্ষমতা লিপ্সাটা এত বেশি ছিল যার কারণে এই জিনিসগুলো সামনে ঠিক আসে না। মনে হয় যে তারা ক্ষমতায়, যেটি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন বলেছেন। আজহার সাহেব বলেছেন, আচ্ছা, আজহার সাহেব বলেছেন যে আসলে আমরা বিতর্কিত করেছি নির্বাচনগুলোকে, খুব প্রবল ভাবে করেছি। 9 থেকে 24 বা তার আগেও এই ঘটনাগুলো ঘটেছে, একাধিকবার ঘটেছে। হয়তো তারপর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীতে
কিছুদিন পরে আবার সেই একই ঘটনা ঘটেছে। এবং এখন যে আশাবাদের জায়গায় তৈরি হয়েছে, এটাই কি হবে এটা এখন আমাদের দেখার একটি বিষয়। কিন্তু অতীতে আমরা আসলে কোনোটিতেই পারি না। মানে এখনকার আমাদের সময় আমাদের এখন চরম যে অবস্থাটা তৈরি হয়েছে সেই জায়গাতেও কি আশঙ্কা দেখতে পাই আমরা যে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হতে পারে? আমি এখনো আসলে আশঙ্কা প্রকাশ করতে চাই না, আমি আশাবাদী হতে চাই। আমি খুব আশাবাদী মানুষ। আমাদের রাজনীতিবিদদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে, আমার পার্সোনালি আছে। যাই মনে করি যে তাদের হাত দিয়েই এত কিছু ঘটেছে, তাদের হাত দিয়েই ঘটবে। কিন্তু এখানে আমার মনে হয় যে একটু দুতিয়ালি একটু বেশি করা দরকার এই মুহূর্তে। যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসে একটি প্রেক্ষাপট চেঞ্জ করেছে, এবং প্রেক্ষাপট চেঞ্জের যে অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা একটু সতর্ক হই, যদি একটু আমরা তাদেরকে বাধ্য করতে পারি, তাহলে সবার মধ্যেই আমার মনে হয় যে গণতান্ত্রিক মনোভাবটা তৈরি হতে পারে। সেটি আমার মনে হয় যে যারা সদ্য যাদের পতন ঘটেছে তাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। যারা ক্ষমতায় আসতে চান বা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের মধ্যে এটা থাকতে পারে যে আমি 4 বছরের জন্য 5 বছরের জন্য বসবো, আমার পরিণতি কি হবে। তো এই শিক্ষা তাদের মাথার মধ্যে তারা নিতে পারেন, জি, তাহলে মনে হয় অতীত এখানে আসার জায়গা অতীত আছে। থেকে আমরা শিক্ষা নেওয়ার প্রবণতা খুব বেশি আমরা এর আগে দেখিনি। সামনের দিনগুলো কি হবে সেইটা আশা করতেই চাই, ভালো কিছু হোক। আমরা বিরতি থেকে ঘুরে এসে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনার কাছে প্রশ্ন থাকবে যে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি আসলে কিভাবে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা হোক সেই রূপরেখাটা আপনি চিন্তা করতে চান, সেই প্রসঙ্গে জানতে চাইবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিশ্চিত ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে কি। অ্যাডভোকেট রাজন, আপনার সাথে কথা হচ্ছিল এবং প্রশ্ন রেখেছিলাম যে দলের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা এবং দলের মধ্যে সুশাসন নিশ্চিত করা, সেই জায়গাটা আপনার ব্যক্তিগত ধারণাটা ঠিক কেমন? ধন্যবাদ সঞ্চালক রানা ভাই। আমি আপনার প্রথম প্রশ্নটার থেকেই শুরু করতে চাই যে দেশে দুর্বৃত্তায়ন বন্ধ হবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন কিভাবে বন্ধ হবে কি, অথবা কিভাবে বন্ধ হবে। দেখেন, বস্তুতপক্ষে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাংলাদেশে কোথা থেকে শুরু হলো এবং এটাকে কিভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অভিজ্ঞতার আলোকে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল। আপনারা দেখেন, আমরা যদি বিশ্লেষণ করি সেই স্বাধীনতার পরে 1971-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করার পর যখন দেশে স্বাধীনতা পরবর্তী সরকার গঠিত হলো, তখন বাকশাল নামক একটি কাঠামো জুড়ে দিয়ে সেই কাঠামোকে বাধ্য করা হলো সবাইকে মেনে নেওয়ার জন্য। সেখান থেকে আমি মনে করি এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয়। আমি আমার ইচ্ছার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে একটি আদর্শকে তো মানতে পারি না, মানার কোনো সুযোগও নেই। এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্তায়ন, তার মধ্য দিয়ে আমি সংক্ষেপ করেও যদি বলি, অনেক ঘটনার মধ্য দিয়ে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী এবং আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে সেই সিরাজ শিকদারের মতো একজন লোককে হত্যা করে আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে এসে বক্তৃতা করে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? এটিকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নয়? এই জাতীয় দুর্বৃত্তায়ন যদি দেশে, সমাজে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দলের প্রধানদের দ্বারা পরিচালিত হয়, সেই দেশে আপনি কিভাবে? ঠিক সেইখান থেকে আমি প্রশ্ন করতে চাই যে আপনার কি মনে হয় যে দলের মধ্যে আসলে গঠনমূলক সমালোচনাটাও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে পারে, এবং সেটা মানে আমি যদি আপনার দলের কথাই বলি, আপনি আপনার দলের সমালোচনাটা কতটুকু করতে পারেন? দেখুন, আমি যে দলটি করি সেই দলটি জাতীয়তাবাদী আদর্শের একটি দল। আমি যে দলটির কথা বলতেছিলাম তারাও স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার ভাগিদার, অংশীদারিত্ব দাবি করে। কিন্তু বস্তুত পক্ষে স্বাধীনতার 53 বছর পরে আমার প্রিয় আলোচক যে কথাটা বলেছেন, এখন পর্যন্ত, আজকের পর্যন্ত কি আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বাইরে? অবশ্যই নয়। সেই জন্যই তো আমাদের টকশো করে বলতে হচ্ছে, দুর্বৃত্তায়ন বাইরে থাকলে তো আমরা বলতাম না। শিওর, সত্যি সত্যি এটাই যদি হয়, আমি তাহলে বলতে চাই যে স্বাধীনতা যুদ্ধ কিন্তু আমাদের একটি অহংকার, একটি গর্ব।
পরবর্তী পর্যায়ে সেই এরশাদ বুরি স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের পরবর্তী আরেকটি গর্ব। সেই সকল গর্বকে ছাপিয়ে গিয়ে 2024-এর এই আগস্ট বিপ্লব, যে বিপ্লবটা রাজনীতিবিদদের দ্বারা সংগঠিত নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের জাতির রাজনীতির যে বৈষম্য শুরু করেছে ছাত্ররা, এরপরে আসলে দেশের বিভিন্ন আপামর জনতা এখানে মানে নাগরিকরা অংশগ্রহণ করে। ছাত্র জনতার বিপ্লব, আমি বলবো এটি হচ্ছে ছাত্র জনতার সাফল্য। এর মধ্যে রাজনীতিবিদ আছে অবশ্যই, অর্থের সেখান থেকে কিন্তু সংস্কারটাও চাওয়া হচ্ছে আমাদের। সেই সংস্কারের মূল জায়গা রাজনীতির সংস্কার। সেই রাজনীতির সংস্কারের জন্য আসলে রাজনীতি দলগুলোর মধ্যে কি ধরনের পরিবর্তন আপনি আশা করছেন? আমি আশা করি এই আন্দোলনের মধ্য দিয়ে, এই সংগ্রামের মধ্য দিয়ে এই ছাত্র জনতাও রাজনীতিবিদদের কিছুটা জ্ঞান, কিছুটা শিক্ষা প্রদান করেছে বলে আমি বিশ্বাস করি। আমি এখান থেকে কিছু গ্রহণ করেছি। সত্যিকার অর্থে যে আপনি যে প্রশ্ন করেছেন, আমরা কি সমস্ত রাজনীতিবিদ দলগুলো দুর্বৃত্তায়ন মুক্ত কিনা, এটি আপনার প্রশ্ন ছিল। আমি আরো যদি স্পেসিফিক করি যে এই 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে কিন্তু কথা উঠেছে যে বিএনপি আর বিএনপি এবং সমমনার অনেকেই দখলদারিত্ব করছে, চাঁদাবাজি করছে। সেখান থেকে আজকেও যদি আমরা দেখি যে বিএনপির মহাসচিব কিন্তু বলেছে যে কেউ যদি চাঁদা চাইতে যায় বিএনপির নাম করে, ধরে তাকে পুলিশে দেওয়া হোক। এবং আপনাদের আরও উচ্চতর নীতি নির্ধারণের পর্যায়ে থেকেও কিন্তু এই ধরনের মেসেজ দেওয়া হচ্ছে, যে এই ধরনের মেসেজগুলো দুর্বৃত্তায়ন বন্ধে কি ভূমিকা রাখবে? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনার এই কথাগুলো মাথায় রেখে আমি বলতে চাই যে 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে আপনি দেখবেন যে আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি কিছু মেসেজ আমাদের দলকে এবং দলের বাইরে জাতিকে দিচ্ছেন। গতকালকে ওনার একটি বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে উনি সেখানে বলেছেন যে এই যে অর্জন, আমাদের এই আন্দোলনের মাধ্যমে এই যে অর্জন, এই অর্জনকে যদি ধরে রাখতে হয়, তাহলে প্রতিটি দলের নেতাকর্মীকে সন্ত্রাস, নৈরাজ্য, লুটতরাজ থেকে বিরত থাকতে হবে। যদি কেউ এটার মধ্যে অংশগ্রহণ করে, তাহলে উনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো গ্রহণ করা হবেই, তাদেরকে আইনে সোপর্দ করা হবে। এখন আমরা যে এই দলটি করি, এখানে আমি একথা বলবো না যে আমাদের এই দলে এই সমস্ত অপসংস্কৃতি নেই। এটি ঘটছে বিভিন্ন জায়গায়, দলের মধ্যে কিছু বিশৃঙ্খল জনগোষ্ঠী সত্যি সত্যি সম্পৃক্ত আছে, কিন্তু আমাদের দল থেকে এটা পানিশমেন্টের ব্যবস্থাও কিন্তু হচ্ছে। আপনি দেখবেন দলের বিভিন্ন উচ্চ পর্যায়ের কিছু নেতৃবৃন্দকে ইতিমধ্যেই শোকজ, বহিষ্কার, কার্যক্রম স্থগিত ইত্যাদির মধ্য দিয়ে দলটি কিন্তু সম্পূর্ণভাবে একটি মেসেজ প্রদান করছে যে এই সমস্ত কার্যক্রমে যারা থাকবে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় তাদের দল থেকে বিতরণ করা হবে, দলীয় কর্মকাণ্ড থেকে বিতরণ করা হবে। সত্যিকার অর্থেই গতকাল মহাসচিব এই বিষয়টা আরও স্পষ্ট করে বলেছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে আইনে সোপর্দ করা হবে, এবং জনগণকে বলেছেন যে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিন। সুতরাং আমাদের দলের মেসেজটি খুবই পরিষ্কার যে আমরা জনগণের পাশে থাকতে চাই, রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্তভাবে। জি, নিশ্চয়ই সেটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ অবস্থা তৈরি করবে। অ্যাডভোকেট নুরুল আজহার, আপনার কাছে আসতে চাই আজকের একটা সংবাদ দিয়ে। আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সাথে বেশ কিছু রাজনৈতিক দলের মতবিনিময় শুরু হয়েছে 3টা থেকে 8টা পর্যন্ত চলবার কথা। সেখানে ইসলামিক দলগুলো একটা প্রস্তাব তুলেছে যে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি থাকতে পারবে না, এরকম একটা প্রস্তাবনা দিয়েছে। আপনার কি মনে হয় যে এই ধরনের সংস্কারও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে বড় ভূমিকা পালন করবে? জি, ধন্যবাদ আপনাকে। এটা তো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের আসছে, যেমন মনে করেন আমেরিকাতে 2বার প্রেসিডেন্ট হওয়ার পরে আর 2য় বার হওয়া যায় না। আবার অন্যান্য রাষ্ট্রগুলি তো আসছে এরকম 3বার প্রধানমন্ত্রীর পরে হওয়া যায় না, এরকম কিছু শর্ত ওনারা সংবিধানে সংযোজন বিয়োজন করে। কিন্তু মূল জিনিসটা হলো যে এই জিনিসগুলি ক্ষমতায় যাওয়ার আগে অনেক কিছুই বলেন, কিন্তু পরবর্তী দেখা যায় যে ক্ষমতা তারা যায় এটা, যেমন মনে করেন আওয়ামী লীগ বলছিল যে 100 বছরের জন্য আমরা
তত্ত্বাবধায়ক সরকার চাই। কিন্তু উনি কি করলেন, যখনই দেখলেন যে একটা সুযোগ আছে, এই সুযোগটা উনি কাজে লাগালেন। কাজে লাগিয়ে উনি 14 নির্বাচন, 18 এবং 24 নির্বাচন সম্পূর্ণ সাংঘর্ষিক নির্বাচনে পরিণত হলো। তাইলে এখানে চিন্তা করতে হবে, প্রথমে আপনার চিন্তা হবে দেশ ও রাষ্ট্রের জন্য। দেশ হলো মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। সেই চিন্তাটা কিন্তু আমাদের ভিতরে বিরোধী দলে যখন থাকি তখন খালি অনর্গল বলতেই থাকি, কিন্তু কার্যক্ষেত্রে এটা সিদ্ধ হয়। যখনই আবার যাই তখন আপনি দেখবেন লুটপাটে ব্যস্ত হয়েছে। আজকে দেখেন, যেটা আপনি একটু আগে বললেন, ছাত্র জনতার মাধ্যমে, যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে তার সাথে জনতার যুগে যে এইটা পরিবর্তন আনলো 5ই আগস্ট, আমরা এখান থেকে কি শিক্ষা নিব, বা কি এই ইতিহাস থেকে কি শিক্ষা, আমরা 111 থেকে কি নিয়েছি? আপনি মনে করেন সবাই বলে বাকশালের আগের থেকেই কিন্তু আমাদের এই গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। এই 73 সালেই এটা কিন্তু, আপনি যখন পার্লামেন্টে 300 আসনের মধ্যে যদি 10টার নিচে আসন পান, মানে 10 পর্যন্ত পান, 11 যদি না পান, তাহলে কিন্তু আপনার পার্লামেন্টে ওই সংখ্যাটার বিরোধী দল হিসাবে গণ্য করা হবে। এগুলি সবকিছু জানা সত্ত্বেও কিন্তু আমরা ক্ষমতাকে কিভাবে কুক্ষিত করা যায়, কিভাবে একজন আরেকজনকে নিজের পায়ের তলে আমি বলবো এইভাবে রাখা যায়, যে কত অসম্মানজনক ভাবে কথা বলা যায়, সেই চিন্তাগুলি আমাদের রাজনীতিবিদদের মধ্যে। আপনি রাজনীতিবিদরে অ্যাভয়েড করা বা রাজনীতি অ্যাভয়েড করে তো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনার তো সেইখানে আসতেই হবে যে জায়গা মতো। তাইলে এখানে করণীয়টা হলো আমাদের রাজনীতিবিদের যে মুখ্য উদ্দেশ্য বা মুখ্য যে কর্মগুলি, সেই কর্মগুলি থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। যখন আমি একটু আগে বললাম যে সংবিধানটা এমন একটা পর্যায়ে গেছে, এটার ভিতরে আর কিছু নাই, মানে বস্তু যেগুলি ছিল তারা কাটা ছিঁড়া করে, সেক্ষেত্রে বিভিন্ন মহল থেকে কিন্তু সংবিধান পুনর্লেখনের দাবি উঠেছে। সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে বলে আপনি মনে করেন, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে। নুরুল আজহার সহ যারা আমাদের দেখছেন, একটু বিরতি নিচ্ছি, ছোট্ট একটা, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের পর্দায়। আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট নুরুল আজহার আপনার সাথে। আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লেখনের দাবি উঠেছে। আপনার কি মনে হয় যে সংবিধান পুনর্লেখন করলেই আমাদের কাঙ্ক্ষিত সংস্কারটি আসবে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন তৈরি হবে, গণতন্ত্র সঠিকভাবে এগিয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, কারণ আমাদের সংবিধানটা আপনার একটু আগে বলেছিলাম যে প্রচুর কাটাছেঁড়া হয়েছে। তবে সংস্কারের মাধ্যমে পরিবর্তন আসলে একদম 100% আপনি গণতন্ত্র ফিরে পাবেন তা কিন্তু বলা যাবে না। কারণ গণতন্ত্র, আপনার যেটা পরিবর্তন আসবে বা সংস্কার আসবে, সেটা কাগজে লিপিবদ্ধ থাকবে। এখন ব্যাপার হলো, আপনি 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, 3বারের বেশি পার্লামেন্টের এমপি হতে পারবেন না, 4বারের বেশি কন্টেস্ট করতে পারবেন না, বিভিন্ন শর্তাবলী দেওয়া হলো। এবং আপনি খেলার পিরিয়ড হলে 2% দেওয়ার পরে বা 1% দিয়ে আপনি আপনার খেলার পিরিয়ড কাটায় ঈশা নির্বাচন করবেন, সেটার সুযোগ থাকবে না। এই ধরনের জিনিসগুলি আপনি সংস্কারের উদ্দেশ্যে দিবেন। কিন্তু বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো এটা পাস করতে পারবে না, পাস করতে হবে পার্লামেন্টে। পাস করার পরেও যদি যেই দলই আসে, তারা যদি চায় যে হ্যাঁ ঠিক আছে, এত 53 বছর তো আমরা ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছি, 30 লক্ষ রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা, তারপর আমাদের এই পরিবর্তন আসা দরকার। আমি মনে করি যে অনেকাংশে এটা পরিবর্তন আসবে। তবে এইখানে একটু বলে রাখা উচিত, এই যে আপনার 5ই আগস্টের যে ঘটনা এখনো যে পুনরাবৃত্তি হচ্ছে, যেমন গাজী টায়ারে যে আগুনটা ধরানো হয়েছে, 200 লোকের উপরে নিখোঁজ হয়েছে, এই জিনিসটা কেন হইলো? কার সম্পত্তি আপনি ধ্বংস করলে? এটা তো রাষ্ট্রের সম্পত্তি, এটা দেশের সম্পত্তি, জনগণের সম্পত্তি। এখানে 10,000 লোক কাজ করতো। এখন দুর্বৃত্তের কথা বলে যে আপনি পার পাবেন তা তো পাবেন না। দুর্বৃত্তরা সংখ্যায় কতজন, আপনারা কয়জন? ছাত্র জনতা তারা যদি লাফায় পড়তো, এবং স্থানীয় যারাই ছিল, পুলিশ বা আনসার, ডিপিডিবি বা র্যাব, তারা যদি এখানে আইসা এটা মোকাবেলা করতো, আমি তো মনে করি সেটা আগাম দেওয়া। এবং 7 দিন অবশ্যই এখানে আগুন দিচ্ছে। শুধু এরকম না, সেতু ধ্বংস, এমআরটি কার টাকায়? তো জাপানি টাকা দিচ্ছে, বিদেশে আপনার ভর্তুকি আপনার খয়রাত দিচ্ছে, সে খয়রাতের টাকায় আপনার এটা করা হয়েছে। এই আপনারা কি সংশোধন হলেন না? এখনো কি মানুষের রাষ্ট্রীয় সম্পদ আসলে জনগণের সম্পদ বা নাগরিকের সম্পদ, সেই বিবেচনা বোর্ডটাও মনে হয় আমাদের তৈরি করার সুযোগ আছে। সেজন্য মানে সাধারণ জনগণকেও রাজনৈতিক সচেতনতা আসতে হবে। আমানুর রহমান, আপনার কাছে আমার এবারের প্রশ্ন যে দেশে যদি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা আসে, দুর্বৃত্তায়ন কমে যাবে এমনটাই আমরা ভেবে থাকি। তাহলে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চায় বাধা কোথায় কোথায় দেখেন, ঘাটতি কোথায় কোথায় দেখেন?
আমানুর রহমান শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আনমিউট করে রেখেছেন সম্ভবত। হ্যাঁ 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 হ্যাঁ, জি আমি বলুন। আমি দুঃখিত। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ। এইখানে অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব যেটি কথা একটা বলেছিলেন, আমি একটু টাচ করি। সেটি হচ্ছে যে আসলে 5ই আগস্ট একটা বড় কিছু ঘটে গেছে বাংলাদেশে, সেটা তো আমরা সবাই কম বেশি জানি। কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু আসলে নির্বাচন করবে না, পার্লামেন্ট গঠন করবে না। পার্লামেন্ট গঠন করবে আমাদের রাজনীতিবিদরা। এখন আমরা সেই রাজনীতিবিদরা কি চিন্তা করছি পার্লামেন্ট নিয়ে, কাদেরকে আমরা সেখানে নমিনেশন দিব, কাদেরকে আমরা পলিটিক্যাল পার্টিতে ক্ষমতায়ন করব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থেকেই যাচ্ছে। যদি আমরা পূর্বাপর একই রকম থাকি তাহলে এই অবস্থা চেঞ্জ হবে না। নাম্বার 2 প্রসঙ্গটি, মির্জা ফখরুল সাহেব যে কথাটি বলেছেন, এ দেখেন আমরা যে দুর্বৃত্তের কথা বলছি, তার মানে আমাদের রাজনৈতিক পার্টিগুলোতে দুর্বৃত্ত বহাল আছে, যার কারণে পার্টির মহাসচিবকে বলতে হচ্ছে যে চাঁদাবাজি করলে পুলিশকে ধরিয়ে দিন। তার মানে এরাই তো আসলে দুর্বৃত্ত, যারা এই চাঁদাবাজি করছে। সেটি আওয়ামী লীগ আমলে হোক, বিএনপি আমলে হোক, জামাত আমলে হোক, জাতীয় পার্টি আমলে হোক, এই দুর্বৃত্তগুলো কিন্তু সেই কাজগুলো অব্যাহতভাবে করে যাচ্ছে। এখন এই চর্চাগুলো যদি আমরা বন্ধ না করি, যে আমরা মোটেই একেবারেই আমরা কোনো দুর্বৃত্তকে আমাদের পলিটিক্যাল পার্টির সাথে সংযুক্ত করবোই না, এটাই তো আমাদের চর্চার মধ্যে আনতে হবে। আমাদের আমি আলোচ্য কিন্তু প্লিজ এটি- প্লিজ শুনেন, আমি আপনার তো বুঝতে ভুল হয়েছে, আমি কিন্তু দেখবেন আমি ছাত্রদের কথা বলি নাই, আমি বলছি রাজনীতিবিদদের। কিন্তু 5ই আগস্টে 5ই আগস্টে যে মানে ক্ষমতা পরিবর্তনের পরে যেই জ্বালাও হইলো, এইটা কেন হইলো? এই জিনিসটা দুর্বৃত্তের উপরে আপনি ছেড়ে দিয়ে কিন্তু পার পাবেন না, ওই জিনিসটা আমি বলতে চাচ্ছি। জি আমরা না, সবাই আপনার ওই এই জি, কথাটি- আমরা আপনার এই বুঝেছি কথাটি আপনার খুবই আপনার গুরুত্বপূর্ণ। কথাটি। আপনার কথাটি জি খুবই গুরুত্বপূর্ণ, যে জি। আমরা পালিয়ে যাওয়ার সুযোগ কারোই আসলে নাই। জি জি পালিয়ে যাওয়ার জি সুযোগ কারণ নাই। যে হ্যাঁ। এখানে এখন আমাকে এখানে একটা প্রশ্ন হয়েছিল, আসে কিনা আমিনুর নূর আমান, যে আসলে যিনি দায়িত্বে আছেন, দায়িত্বের সর্বোচ্চ জায়গায় আছেন, আসলে সুশাসন সেখান থেকেই শুরু হতে হয়, নিচের থেকে আসলে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয় না? না আসলে আমাদের মানে টপ টু বটম না বটম টু টপ, এর প্রশ্ন তো আমাদের আছে, কিন্তু আমাদের রাজনীতি আসলে টপ টু বটম। আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি পলিটিক্সটা, পলিটিক্যাল সিস্টেমটা, এটা টপ টু বটম, উপর থেকে নিচে আসে আমাদের এখানে। এখন আমাদের মধ্যে যেটি আপনি প্রশ্ন তুলেছিলেন যে গণতান্ত্রিক চর্চাটা, হ্যাঁ এইটা আসলে আমাদের সর্বাগ্রে প্রয়োজন। আমরা যারা সাধারণ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, আমাদের কিন্তু রাজনীতিবিদদের কাছে একটাই আবেদন, যে আপনারা দয়া করে নিজেরা ঠিক হন, নিজেরা জনগণের কথা ভাবেন, দেশের কথা ভাবেন, দেশের উন্নয়নের কথা ভাবেন। তাহলে কিন্তু আজকে এই যে কাউকে পালিয়ে যেতে হয় না দেশ ছেড়ে, যে একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, বা একজনের আরেকটা দল ক্ষমতায় আসবে, তাদেরকে উপর্যুপরি প্রেশার দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হবে। অতীতে আমরা যেগুলো দেখছি, এগুলো আসলে আমরা দেখতে চাই না। আমার না না, তাহলে ছাত্র এখানে জনতা যে এক সেকেন্ড আন্দোলনটা একটু গড়ে একটা বলি, তুলেছিল, তাইলে এই যে এখানে উনি পালাই লক্ষ্য গেলেন, কিন্তু এটি নিশ্চয়ই উনার তো সৎ সাহস ছিল না। এরশাদ সাহেবের যখন বলা হইলো আমাদের প্রথম যে ওই যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছিল, এই যে সাখাওয়াত সাহেব, উনি বললেন যে উনি তখন লেফটেন্যান্ট কর্নেল ছিল, তখন এরশাদ সাহেব বললেন যে স্যার আমাদের সবকিছু রেডি, আপনি দেশের বাইরে চলে যান। এরশাদ সাহেব সো হোয়াট, কেন আমি যাব? আমি যদি কোনো অপরাধ করে থাকি তো এই রাষ্ট্রে আমার বিচার হবে কি? এই এই স্বৈরাচার কারে বলে? আর এরশাদ সাহেব কি স্বৈরাচারের মতো কাজ করেছিলেন? একটা লোককে যে হত্যা করছেন, আমরা ওনার আমরা হাতে কোনো রক্তের দাগ আছে? ব্যক্তিক জায়গা থেকে বের হয়ে একটু দলীয় জায়গায় থেকে যে কথাগুলো বলছে, আমি একটু স্টুডিওতে আসতে চাই। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনার কাছে আসতে চাই যে দলের মধ্যে সমালোচনা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্যে, সেইটা আমরা বরাবরই দেখি উপেক্ষিত। সেখানে এই যে নতুন একটা সময়, অনেক নতুন নেতৃত্ব আসবে, সেই নতুন নেতৃত্বের মধ্যে এই সমালোচনার প্রবণতা কিভাবে বাড়ানো যায় বলে মনে করেন? ধন্যবাদ। বস্তুতপক্ষে স্বাধীনতার 53 বছর পরে আমরা যে আলোচনায় আজকে আছি, সেই আলোচনার মূল উৎপাটন ওভাবেই সম্ভব রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিকাশ প্রয়োজন, মতামতের পরমত সহিষ্ণুতার উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন, তাদের মতামতের গুরুত্ব দেওয়া প্রয়োজন, তেমনি করে পুরো সমাজ ব্যবস্থারও দায়িত্ব আছে পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন। সেই সমাজ ব্যবস্থার পরিবর্তন করার জন্য তো রাজনীতিটাই প্রয়োজন, অফকোর্স এবং সুষ্ঠু রাজনীতি। অফকোর্স, আপনি দেখেন শুধুমাত্র রাজনীতিবিদরাই দেশ চালাতে পারে এই বিষয়টাও কিন্তু সঠিক। কিন্তু মূল নিয়ামক হিসেবে তো রাজনীতিবিদ অফকোর্স, অবশ্যই
আমরা যদি আজকের এই আগস্ট বিপ্লবে এই ছাত্রদেরকে উপেক্ষা করি, তাদেরকে যদি বলি যে তারা রাজনীতিতে আসবে না, শুধুমাত্র দলগুলোই রাজনীতি পরিচালনা, এই বিষয়টাও একটু সঠিক নয়। আজকে আপনি দেখেন যে একটিমাত্র শব্দ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটিমাত্র শব্দ ব্যবহার করার কারণে তাকে দেশ থেকে, যে কথাটা চলে এসছে, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, যেটা আমাদের জন্য লজ্জাজনক, আমাদের জাতির জন্য লজ্জাজনক। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটি বিরল, এরকম একটি ঘটনা ঘটেছে এই দেশে। এটা ঘটার পিছনে কারণ কি? আজকে সংবিধান, সমাজ, গঠনতন্ত্র, কারোর কথা বলার পর্যন্ত অধিকারটা ছিল না। কোনো সাংবাদিক কথা বলতে পারে না, কোনো সাহিত্যিক, রাজনীতি, কারোর কথা বলারও কোনো অধিকারটা ছিল না। জাতির যে গলা চেপে ধরার প্রবণতা এই দেশে সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আজকে এই বিপ্লব শুরু হয়েছে। সেই বিপ্লবই আগস্ট বিপ্লব বা ছাত্র জনতার বিপ্লব। সেখান থেকে যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের একজন আলোচক বলেছেন এরশাদ সাহেবের কথা, বর্তমান প্রধানমন্ত্রীর কথা, এখানে আরও অনেক কথা রয়েছে। এমন রাজনীতিবিদ আছেন যেনারা বলেছেন এ দেশে আমাদের ঠিকানা, এটাই আমাদের শেষ ঠিকানা, এখান থেকে আমি যাব না, মৃত্যুর সাথে পাঞ্জালুর এখানেই আছেন। এরকম উদাহরণ এই দেশের মাটিতেই সৃষ্টি হয়েছে। আমি আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদেরকে বিরতি নিতে হচ্ছে, কিন্তু শেষ পর্যায়ে এসে আপনাদের তিনজনের কাছে একটু আত্মসমালোচনা চাইবো, আত্মবিশ্লেষণ চাইবো যে তিনজনে আসলে কি চাচ্ছেন নিজেদের কাছ থেকে, সেই প্রসঙ্গ নিয়ে শেষ পার্টে কথা বলবো। থাকুন, একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দিচ্ছি আরও একটি বিরতি, সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন রানা ইসলামের সাথে 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে কিভাবে। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকে দিয়ে এই পাঠ শুরু করি যে আপনি আপনার দলের কাছে গণতান্ত্রিক, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে কি ধরনের পদক্ষেপ আরও আশা করছেন? ধন্যবাদ। দেখুন, আমি আবার ফিরে যেতে চাই সে আগস্ট বিপ্লবের ছাত্র। আমি একদম স্পেসিফিক প্রশ্ন, আপনার কি প্রত্যাশা আপনার দলের কাছে? আমি সে জায়গাটায় আসছি রানা ভাই, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমি একটি স্লোগান নিজে ধারণ করেছি ছাত্রদের থেকে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাবার নয়। আমি দলের কাছে আশা করি, দেশের কাছে আশা করি, দেশের প্রত্যেকটি মানুষের কাছে আশা করি। আমার দলের কাছে আমার প্রত্যাশা, আমার দলের বর্তমান চেয়ারপারসন এবং আমার দলের বর্তমান নীতি নির্ধারকরা যেভাবে পদক্ষেপটা গ্রহণ করেছেন, এটি আর যেন আমার দল এস্টাবলিশ থাকে, এটি যেন হয় আমার দলের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমার দলকে পুনরায় সংস্কার করে, দেশ ও জাতিকে সংস্কার করে আমার দল এবং আমার দেশ এবং আমার মানুষের পাশে আমরা থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। জি, অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাডভোকেট নুরুল আজহার আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি যে দলটির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন, সেই দলটির কাছে আপনি আসলে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে প্রত্যাশা কি করেন? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া কোন এই দেশগুলিতে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্র নাই এবং গণতন্ত্র চর্চাও নাই। আপনি দেখবেন আমাদের দেশে এখন যেমন মনে করেন হাসিনা যদি আর যদি না আসেন বা রাজনীতি না করেন, তাইলে উনার ছেলে যদি আসে, তাহলে উনি কিন্তু এই দলের কিন্তু কোনো কিছু না, প্রাথমিক সদস্য না, কিন্তু দেখা যাবে উনারই সভাপতি বানানো হচ্ছে দল টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য। তেমনই আরেকটা বড় দল, যেমন মনে করেন যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছে, কিন্তু উনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। ওনার সামনে আরো যে 35 জন বা 40 জন ভাইস চেয়ারম্যান ছিল বা সিনিয়র ভাইস চেয়ারম্যান, সংবিধান মানে আপনার যদি যে কোনো সংগঠনের নীতি নির্ধারণের ব্যাপারে যদি আপনি দেখেন যে যখন সভাপতি থাকবেন তখন সিনিয়র সভাপতি সেই দায়িত্বটা পালন করে, অথবা তার আগে চড়ে বা ইয়েতে, তখন কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সেটা প্রতিফলন হয় না। তাহলে আমাদের আপনার গণতন্ত্র কিন্তু আমাদের দলের মধ্যেই আপনার কিন্তু একইভাবে জাতীয় পার্টির প্রসঙ্গটাও যদি আপনি তুলে আনেন। জি, জাতীয় পার্টির মধ্যে তাই একই অবস্থায় আছে। আপনি মনে করেন যে রওশন এরশাদ আমাদের এই যে আমাদের কাদের স্যার এখন বর্তমানে সেটা নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে, এবং হাইকোর্ট থেকে জাজমেন্ট হয়েছে যে উনি পার্টির প্রধান থাকবেন এবং মার্কা উনার লাঙ্গল মার্কাই থাকবে। এর মধ্যে আরেকটা পার্টির সূত্রপাত হলো রওশন এরশাদের মধ্যে, সেটা যদি অবশ্য সরকারের আঘাত ছিল পার্টিটার ভাঙানোর জন্য। আমাদের জাতীয় পার্টি কয়েকবারই এটা ভেঙেছে, এটা খালি একমাত্র তাদের ক্ষমতা লিপসা এবং গণতন্ত্র চর্চা না থাকার কারণে।
এবং আমাদের মনে হয় যে সময় লাগবে এই জিনিসগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতে। তো আমরা ধৈর্য হারা হই নাই, আমরা আছি এখনো কাদের স্যারের সাথে। আমরা ইনশাল্লাহ আমরা দেখবো আমাদের জাতীয় পার্টি কিভাবে এগিয়ে নেওয়া যায় গণতান্ত্রিক পদ্ধতিতে। জি, ধন্যবাদ কিন্তু আপনাকে। একটা ডক্টর, একটু- আপনি কিছু বলতেছেন, খুব সংক্ষেপে যদি বলেন। আমি শুধু একটু বলবো যে আমার আলোচক মহোদয়ের মনে হয় ইনফরমেশন গ্যাপ রয়েছেন। জনাব তারেক রহমান 1 নম্বর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 2 টার্ম আগের সম্মেলনে নির্বাচিত। সুতরাং ওনার ইনফরমেশনটা সঠিক নয় যে তিনি 39 নম্বর ভাইস প্রেসিডেন্ট থেকে 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট। আমি সবিনয় অনুরোধ করি জেনে শুনে কথা বলাটাই জি, বোঝা। আপনি কারেকশনটি দিয়েছেন। ডক্টর আমানুর রহমান, সংস্কার আসলে তো সেটাই যেটা এতদিন করা হয়নি, যেটা আমরা সামনে করতে চাই। সেক্ষেত্রে আমরা আমাদের সমস্ত কথার মধ্যেই, আমাদের ভাষণের মধ্যে, বয়ানের মধ্যে, টকশোর মধ্যে সবসময় বলি পিছনে কি করেছে, কিন্তু সামনের দিনে আসলে প্রত্যাশাটা কি হতে পারে নাগরিকদের? ধন্যবাদ। আলোচনা একটু চমৎকার আলোচনা হয়েছে, দুজন বিজ্ঞ যারা ছিলেন পলিটিশিয়ান তারা ভালো আলোচনা করেছেন। এখন আসলে আমাদের রাজনীতিবিদদের আরেকবার কমিটমেন্টের সামনে আসতে হবে, তারা আবার পুনর্ব্যক্ত করতে হবে তাদের অঙ্গীকারকে, যে নতুন যে একটি বাংলাদেশ সৃষ্টির দিকে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় তৈরি হয়েছে বা একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটাকে আসলে কাজে লাগাতে হবে। আমরা একে অপরের প্রতি যে বিষোদ্গার করে এসেছি, একে অপরকে সমালোচনা করে এসেছি, সমালোচনা করে ঘায়েল করার চেষ্টা করে এসেছি, এই জায়গা থেকে সরে আসলে আমাদের নাগরিকরা, আমাদের জনগণ যা চায় সেটা আলোকে আমাদের রাজনীতিবিদদের কাজ করতে হবে মনে করি। কারণ রাজনীতিবিদরাই দেশ চালাবেন, তারাই দেশ চালিয়েছেন, তারাই চালাবেন আগামী দিনগুলোতে। এখন কে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নয়, বা কে আসবে কে আসবে না, এটা আসলে আমাদের কিছু নিয়তি আছে যেগুলো মেনে নিতেই হবে, কেউ না কেউ আসবেই। আমাদের দক্ষিণ এশিয়া বলেন, সারা ওয়ার্ল্ডে একই অবস্থা এখন। তো সেক্ষেত্রে তাদের আবার কমিটমেন্টটা পুনর্ব্যক্ত করতে হবে, এবং সেটি আমার মনে হয় যে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে তাদের সামনে এসে করতে হবে, যে আমরা এই দেশটা যেই ক্ষমতায় আসি বা ক্ষমতায় না আসি, অপোজিশনে বসি বা যেখানেই থাকি, আমাদের পলিটিক্সে আমরা কোনো দুর্বৃত্ত প্রবেশ করাবো না। আমরা দুর্বৃত্ত থাকলে সেটি ঝেঁটি বিদায় করে দেব, এবং আমরা একটা সুস্থ ধারার রাজনীতি আমরা দেশে চালু করব, যেটি জনগণ আসলে চলে যায়। নাইলে 5 বছর পরে কিন্তু আবার একই ঘটনার মুখোমুখি আপনাদের হতে হবে। যারা আপনার রাজনীতি করেন, রাজনীতির সাথে আছেন, তারা কিন্তু এইটা কিন্তু ভুলে গেলে এখানে আরেকটু সমালোচনার মূলক একটা প্রশ্ন করতে চাই আমানুর আমান আপনাকে, যে যারা রাজনীতিবিদ, ব্যবসায়ীর বাইরেও যারা আপনারা যারা টকশো করি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ, এক কথায় বলে সুশীল সমাজের আসলে সংস্কারটা কি দরকার, সেখানেও আসলে দুর্বৃত্তায়ন বন্ধ কিভাবে হতে পারে, আপনি কি মনে করেন? না, আমার মনে হয় যে দুর্বৃত্তায়ন যখন তৈরি হয় তখন সমাজের সব সেক্টরে কম বেশি ঢুকে পড়ে। আমাদের সুশীল সমাজে যে খুব বেশি তারা ধোয়া তুলছি পাতা সেটিও নয়, অনেকের বিরুদ্ধে অনেক রকমের কথা আমরা শুনি, সত্য মিথ্যা জানি না। তো সবাইকেই আসলে একটি কমিটমেন্টের জায়গায়, একটি অঙ্গীকারের জায়গায় আমাদের দাঁড়াতে হবে এখন। যে এই দেশের বর্তমান নিশ্চয়ই সেই অঙ্গীকার আসলে নতুন বাংলাদেশ করবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। আপনি সহ নুরুল আজহার এবং রাজন ভাই, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আজকের আয়োজন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।